বাংলাদেশের ক্রিকেটের অন্যতম নক্ষত্র, বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের সবথেকে প্রিয় মুখ যদি বলা হয়, তিনি হচ্ছেন আমাদের খালেদ মাহমুদ সুজন ভাই। খালেদ মাহমুদ সুজন ভাই বোর্ড মিটিং শেষে বা বোর্ডের যে সভাটা ছিল সেই সভাটা শেষে তিনি একটা প্রেস মিট না বলা যায়, তার সাথে খেলাযোগের এক ভাইয়ের সাক্ষাৎকার হয়। সেই সাক্ষাৎকারটা ইতিমধ্যে সবাই দেখছেন। তো সেইখানে তিনি বলছিল যে বিসিবির প্রেসিডেন্টের সাথে যে বোর্ড সভাটা ছিল সেই সভাটার মধ্যে বিসিবিতে যারা কর্মরত পরিচালক ছিল বা উপস্থিত ছিল ওই সভার মধ্যে তারা প্রচুর রাগান্বিত ছিল একটা ব্যক্তির উপর, সেটা হচ্ছে হাতুড়ি সিং। কারণ তার কাজ কারবার, তার সব কিছু দেখে মানে বিসিবিতে যারা পরিচালকরা আছে অধিকাংশ অতিষ্ঠ, মানে গলার কাটা হয়ে জন্মাইছে হাতুড়ি সিং। তাকে ভালোবাসা দিয়ে নিয়ে আসলো, ওই যে বাংলা সিনেমায় দেখছেন না, ভালোবাসা দিয়ে রিনা খানকে নিয়ে আসে, এরপর সিনেমার ওই গল্পের ভিতরে ঢুকে বা ওই ফ্যামিলির ভিতরে ঢুকে এমনভাবে বিষ ছড়ায়, তারপর ফ্যামিলিটা ভেঙে দেয়। ঠিক বাংলাদেশ দলের ক্ষেত্রেও ঠিক তেমনই ব্যাপারটা হয়ে দাঁড়াইছে। যদি এমন না হয়তো তাহলে আমাদের তামিম ভাই আজকে আর বাদ যাইতো না, আমাদের মিরাজ ভাই আজকে টি-20 ওয়ার্ল্ড কাপ থেকে বিরত থাকতো না। সো যাই হোক, এই কথাগুলো অনেক পুরাতন আলোচনা, এই কথাগুলো বলবো না। ইতিমধ্যে আপনারা ট্যাগলাইন দেখে ফেলছেন যে স্টিভিং ফ্লেমিং এবং ফ্লোয়ারকে আসলে বাংলাদেশের কোচের জন্য অফার করা হয়েছে। তো এই কথাটা কে বলছে? খালেদ মাহমুদ সুজন বলছে। তিনি কিন্তু একজন বোর্ড ডিরেক্টর, তিনি ক্রিকেট অপারেশনের আন্ডারে আছেন, তিনি একজন বোর্ড পরিচালক। তিনি যখন এই কথাটা বলছে, সেই সাথে তিনি বলছে যে বাংলাদেশেরও কিছু কোচ এই মিটিং মানে এই আলোচনায় চলে আসছে, যাদের দিকেও বিসিবি নজর রাখছে। এখন কথা হচ্ছে, ন্যাশনাল টিমে সবসময় বিদেশি কোচ খুঁজতে 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 আপনারা তো হাঁপায় যান। এক সময় আমাদের যে বিদেশি কোচরা আসে আমাদের কাছে, তাদেরকে এতটাই প্রায়োরিটি দেওয়া হয় যে তাদের স্বাধীনতা হচ্ছে বাংলার স্বাধীনতার মতো, কি করবে আর কি করবে না, এমন একটা অবস্থায় গিয়ে আমাদের যে ফল সেই। কিন্তু খালেদ মাহমুদ সুজনের কথা একটা জিনিস ক্লিয়ার, যে বাংলাদেশি কোচের যে নাম সেখানে নাই, ব্যাপারটা এমন না। কারণ এখানে তার আগে একটা কথা বলে রাখি, বোর্ড মিটিংয়ে বাংলাদেশের বোর্ড পরিচালক যারা আছে তারা দুইভাবে বিভক্ত। এক ভাগ হচ্ছে দেশীয় কোচের পক্ষে আর এক ভাগ হচ্ছে বিদেশি কোচের পক্ষে। যে ভাগটা আছে দেশীয় কোচের পক্ষে, তারা হচ্ছে বিসিবির ব্যয় কমাতে চায়। যারা বিদেশি কোচের পক্ষে, তারা কেন যে বিদেশি বলে নাচে তারা নিজেরাও জানে না। তো তাদের সামনে তুলে ধরা হয়েছিল যে বিদেশি কোচরা যে বাংলাদেশে আসছে, কার সফলতা কতটুকু, এতটুকু তুলে ধরা হয়েছিল সেই প্রেস মিটিংয়ে। এটা আসলে ভিতরের খবর আপনাদের জানাচ্ছি। তো যখন আর কি তুলে ধরা হয়েছে, তখন কিন্তু তারা ব্যাপারটা আর কি বুঝে নাই বা বুঝতে চেষ্টাও করে নাই। তারপরেও বিসিবি থেকে দুইজন ক্রিকেট লিজেন্ডকে অফার করা হয়েছে। একজন স্টিভেন ফ্লেমিং, যিনি দেখা যাচ্ছে 2005-07 দিকে নিউজিল্যান্ডের ক্যাপ্টেন ছিল, প্লাস নিউজিল্যান্ডের অন্যতম সেরা ব্যাটারদের একজন ছিল, বিশ্বের টপ র্যাঙ্কিং 10 ব্যাটারের মধ্যে ফ্লেমিং ছিল। সো ফ্লেমিং যদি বাংলাদেশে যোগ দেয়, আমার মনে হয় খারাপ হবে না। কারণ ফ্লেমিং সম্পর্কে যতটুকু জানি, ফ্লেমিংয়ের খেলা দেখার সৌভাগ্য আমার হয়েছে। ফ্লেমিংয়ের একসময় আমার খুব স্টাইলিশ ব্যাটসম্যানদের যে পছন্দের তালিকা ছিল আমার, সেই পছন্দের তালিকায় ফ্লেমিং ছিল। আমি শুধু ওই সময়টা দেখা যাচ্ছে নিউজিল্যান্ডের দুইটা প্লেয়ারকেই চিনতাম, এক হচ্ছে স্টিভিং ফ্লেমিং, দুই হচ্ছে শেন বন্ড। সো বন্ডের বোলিংয়ের ফ্যান ছিলাম অনেক, বোলিং অ্যাকশনের, আর ফ্লেমিংয়ের ব্যাটিং স্টাইলের অনেক ফ্যান ছিলাম। সো যাই হোক, দুজনকেই চিনতাম। সেই সাথে ফ্লেমিংকে সেই ছোটোবেলা থেকেই চিনি, তার সম্পর্কে যতটুকু স্টাডি বা যতটুকু চেনা জানি, তিনি অসাধারণ একজন মানুষ। তিনি যদি বাংলাদেশ ক্রিকেটে আসতো, তাহলে মনে হয় আমাদের ভাগ্য হইতো যে না, একজন লিজেন্ড অন্তত আমাদের ক্রিকেটে আসছে। কারণ আমাদের দেশে যে কোচগুলো, বিদেশি কোচগুলো আসে, এরা তো ভাই শুধু সিবি ভারী করার জন্য, সেটা মাশরাফি বিন মুর্তজাই বলছে, আমার মতো ক্রিকেট ফ্যানের কথা না। এটা একজন সাবেক ক্যাপ্টেন, যিনি আমাদের কলিজার ক্যাপ্টেন বলা যায় বাংলাদেশের। মাশরাফির কথাও কিন্তু সেম, যে বাংলাদেশে শুধু কোচেরা আসে সিবি ভারী করার জন্য, আদারওয়াইজ আর কোনো কাজের জন্য না। তারা কোনো কাজ করতে আসে না। 2015 সাল থেকে 2015 সালের পর আমাদের পাপন স্যার যখন বিসিবির দায়িত্ব নিল, তখন থেকে এখন পর্যন্ত কতগুলো কোচ আসছে গেছে দেখছেন? একটা কোচকে আমাকে দেখান যে বাংলাদেশ দলের একটা ভালো প্লেয়ার তৈরি করে দিছে। ওই সাকিব, মাশরাফি, রিয়াদ, মাহমুদুল্লাহ, হ্যাঁ, এরপর মুস্তাফিজ আসলো, তারপর হচ্ছে সাকিব আল হাসান তো আগে থেকেই আছে। সো আমাদের আগের প্লেয়ারগুলাই কিন্তু বাংলাদেশ টিমকে টেনে নিয়ে আসছে। এই প্লেয়ারগুলো আজকে যখন বাংলাদেশে নাই, তখন আমরা আমাদের দেয়ালের পিঠ থেকে যাওয়ার মতো একটা অবস্থা দাঁড়াইছে। ভাই 2010, 11, 12 সালের দিকেও যদি আমাদের দিকে তাকান, আমরা কিন্তু অত ভালো ক্রিকেট টিম ছিলাম না। মাশরাফির হাতে যখন ক্যাপ্টেন্সি যায়, তখন কিন্তু আমরা খুব ভালো একটা টিমে তৈরি হই, এবং তখন থেকে আমাদের ক্রিকেটের প্রতি আশা ভরসাটা চলে আসে। আর যখন মাশরাফি ক্যাপ্টেন্সি যায়, তার মানে কি দেশীয় একটা মানুষ
চিনছিল এবং যখন মাশরাফি ক্যাপ্টেন্সি ছিল তখন খালেদ মাহমুদ সুজন ভাই টিম ডিরেক্টর হিসেবে টিমের সাথে সবসময় ছিল। তখন তিনি কি করতো, সবসময় টিমের ভালো দিকগুলো চিন্তা করতো, টিমকে নিয়ে মাঠে যাইতো, যেটা হাতুড়ির থেকেও বেশি সাপোর্ট ছিল খালেদ মাহমুদ সুজন ভাই। যার এই কথাটা আমার না, এই কথাটা রিয়াদ, মুশফিক, সাকিবের কথা, মাশরাফির কথা, তামিমের কথা। কিন্তু সেই মানুষটা এখন আর ন্যাশনাল টিমে নাই, আর এই মানুষগুলো আর ন্যাশনাল টিমে নাই। নতুনরা আসছে, নতুনরা হয়তো বিদেশি কোচের ভাষা ব্যাপার থাকে, আচরণ ব্যাপার থাকে, এক এক কোচের শিক্ষার ধরন এক এক থাকে, এগুলো নিতে নাও পারতে পারে। তো সেখানে যদি আমরা দেশীয় দিয়ে ট্রাই করি তাহলে ক্ষতি কী? যাই হোক, এটা সম্পূর্ণ বিসিবির ডিসিশন। তারপরেও এই 3 জন কোচের যে নাম দেখলেন, স্টিভেন ফ্লেমিং, ফ্লোয়ার, সাথে আমাদের দেশীয় কোচ, সফল কোচ সালাউদ্দিন স্যার। সালাউদ্দিন স্যার, এই 3 জনের মধ্যে একজন কে হবে বাংলাদেশের গুরু সেটা দেখার অপেক্ষায় থাকবো। বিসিবি নিজের চুজটা কেমন করে, আর সেই বিসিবির পছন্দটা বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের পছন্দ হয় কিনা সেটাও দেখার অপেক্ষায় আমরা। সো যারা রানাউটে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যারা পেজে দেখতেছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন।